স্মার্টফোনের এই যুগে আমরা অনেকেই বই পড়বার যে অভ্যাস সেটি যেন ভুলতে বসেছি। সকালে দুপুরে কিংবা রাতে ঘুমানোর আগে যে বই পড়বার অভ্যাস সেটি এখন অতীত প্রায়। সেই জায়গায় আমরা কিন্তু এখন অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছি ওয়েব সিরিজে, যেন রাতের বেলা ওয়েব সিরিজ না দেখে আমরা ঘুমোতেই পারি না। অথচ বই পড়লে আমাদের শুধু যে জ্ঞান বুদ্ধি বাড়ে এমন কিন্তু নয়, বরং আমরা দেখি যখন আমরা বই পড়ি তখন আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে এক ধরনের সজীবতা কাজ করে। রাতের বেলা আপনার ঘুমোতে গেলে কষ্ট হয়, ঘুম আসতে চায় না। বিশেষজ্ঞরা বলেন আমরা যখন বই পড়ি তখন আমাদের শরীরের যে স্নায়ুতন্ত্র সেটি কিন্তু অনেকটা শিথিল হয়ে যায়, ফলে খুব সহজেই ঘুম এসে যেতে পারে। সেই জন্য আমি বলি যে আপনারা যারা শান্তিমতো একটু ঘুমোতে যান তারা যদি রাতের বেলা শুতে যাবার আগে 2-1 পেজ বই পড়েন তাতে কি ক্ষতি। আমাদের নেক্সাস টেলিভিশনের আয়োজন বই ভালোবাসি তোমারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক। আমাদের সঙ্গে রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। টিএম আহমেদ কায়সার কবি এবং পারফরমেন্স আর্টিস্ট। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন, তিনি কবিতা নিয়ে কাজ করছেন এবং তার একটি সংগঠন রয়েছে যার নাম সৌধ। সেই সৌধ মূলত পোয়েট্রি এবং ইন্ডিয়ান মিউজিক নিয়ে কাজ করে। তিনি কবিতা এবং মিউজিক দুটোকে একত্রে পরিবেশন করে করতে চান। যেটি হয়েছে যে তিনি পুরো যুক্তরাজ্য ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কবিতা নিয়ে কাজ করছেন, ধ্রুপদী সঙ্গীত নিয়েও কাজ করছেন এবং তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সেরা বাঙালি এবং প্রাইড অব বেঙ্গল পুরস্কার। আমাদের এ পর্বের শুরুতেই রয়েছে টিএম আহমেদ কায়সারের সঙ্গে আলাপচারিতা। স্বাগত আমাদের বইয়ের অনুষ্ঠান বই ভালোবাসি তোমারে। দাদা, আমি শুরুতেই জানতে চাই আপনার শৈশব এবং কৈশোরে যে বই পড়ার অভিজ্ঞতা, সে সময় যে বই পড়তেন, বই কি নিজে জোগাড় করতেন নাকি কি ধরনের বই পড়তেন? বাবা মা, শিক্ষক শিক্ষিকা এক্ষেত্রে কোনো উদ্বুদ্ধ করেছে কিনা? আমার বাবা মায়ের কাছ থেকে যতটা সাপোর্ট পেয়েছি, আমার চাচা এবং আমার ফুপি একজন ছিলেন, খুব প্রচণ্ড রকমের বই পোকা ছিলেন, পাঠক একদম প্রচণ্ড বই পোকা। কিন্তু তার ইন্টারেস্টটা ছিল ডিফারেন্ট। তার ইন্টারেস্টটা ছিল সাধারণত ধর্মীয় বই, বিভিন্ন ধর্মের বই। তো ওখান থেকে সূচনা। কিন্তু তারপরে আমার চাচাদের কিছু বই আছে, এরা সাহিত্যের প্রতি একটা ঝোঁক ছিল, নিজেরা লিখতেন না কিন্তু একটু ঝোঁক ছিল। তো আমারটা আসলে শুরু হয়েছে একটু আনইউজুয়ালি, মানে বাচ্চারা যে বসে ক্লাস 3-4 ঠাকুরমার ঝুলি পড়ছে, রূপকথার কাহিনীগুলো পড়ছে, আমি শুরু করেছি সিরিয়াস লিটারেচার দিয়ে। আমি যখন ধরুন 6-7-এ পড়ি তখন মধুসূদনের একদম মানে মেঘনাদ বধ তো তখন পড়ার বয়স হয়নি, কিন্তু চতুর্দশপদী কবিতার বই, হ্যাঁ সনেটস, তার আরও বিখ্যাত হেমচন্দ্রের হেক্টর বোধ কাব্য, কায়কোবাদের মহাশ্মশান, এগুলো একদম মানে কৈশোরের বই নয়, কিন্তু আমি শুরু করেছি একদম পুরো সিরিয়াস বইগুলো পড়ে। এবং তখন ক্লাস 9-10-এ কাফকা শুরু করেছি, হারম্যান হেস পড়তে শুরু করেছি এসএসসি দেওয়ার আগে। আপনার হাইনরিশ বল পড়েছি, গ্রুপ 47-এর মানে অনেক লেখক আমি পড়েছি, কিন্তু ইন্টারমিডিয়েটে যাবার আগেই। সেই সময় আপনি তো সিরিয়াস বই, এই বইগুলো পড়ার উদ্দীপনা এবং কি করে সংগ্রহ করতেন, মানে অ্যাভেলেবিলিটি কেমনে হতো? অ্যাভেলেবিলিটিটা খুব তখনকার সময়ে খুব মানে বই পাওয়াটা খুব সমস্যার ছিল। কিন্তু আমি বড় হয়েছি সিলেটে, এবং সিলেটে একটা অসম্ভব রকমের ভালো দোকান ছিল যেটার নাম বইপত্র। তো বইপত্রের একটা কমিটমেন্টের কথা বলি যে তারা ক্লাস পাঠ্য পর্যন্ত রাখতেন না, মানে এই রকমের সিরিয়াস। এবং তারা অনেক জনপ্রিয় লেখকের বই রাখতেন না, যেটা মানে ব্যবসা সফল হতে পারত। আমি বলতে পারি আপনার যারা দেখবেন তারা অনেকেই হয়তো আহত হবেন, হুমায়ুন আহমেদের বই পর্যন্ত তারা তাদের শেলফে রাখেননি, একদম এই পরিমাণ সিরিয়াস। এবং ধর্মীয় বই বলতে যে ধর্মীয়গুলো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, ওই বইগুলো রাখতেন। মরিস বুকাইলি, আমাদের হাবিবুর রহমান সালমান কোরআন সূত্র, সালমান, মানে এই যে বইগুলোর মাঝে ধর্মীয় বই, ধরুন মহাভারতের কথা যেটা বুদ্ধদেব বসু লিখেছেন, এই রকমের বই রাখতেন। বইপত্র এমন একটা লাইব্রেরি ছিল, শামসুর রহমান ওখানে গিয়ে বলছেন যে দেখুন ঢাকাতে যে বই পাচ্ছি না, বইপত্রে সেই বইগুলো পাচ্ছে। জনপ্রিয় বই কি খুব মানসম্মত হয়, বা মানসম্মত বই কি খুব জনপ্রিয়তা পেতে পারে? জনপ্রিয়তা হলেই যে এখন মানে তাঁর এমন কোন আমার পার্সোনালি অনেক জনপ্রিয় লেখক আছেন। সোমারসেট মম খুব জনপ্রিয় ছিলেন, এবং ইকুয়ালি হ্যাঁ ও হেনরি, এরা
প্রচণ্ড রকমের জনপ্রিয়, আবার প্রচণ্ড রকমের তাদের লিটারেচার ভ্যালু, দার্শনিক জায়গাতেও এমন কিছু কিছু মানে গল্প আছে যেগুলো আপনাকে দার্শনিকভাবে ভাবতে মানে প্রভোক করবে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে হতো, কিন্তু আমাদের কাছে একটা কমন নোশন থাকে যে জনপ্রিয় মানে এটা আমার কাছেও আছে। আমি দীর্ঘদিন ইসাবেলা আয়েন্দে পড়ে দেখিনি, মনে হচ্ছে বেস্ট সেলার, আমি পড়বো কেন? আপনি যদি পাঠকের কথা মাথায় রেখে, রুচির কথা মাথায় রেখে মানকে যদি কমিয়ে দেন, তাহলে কিন্তু সেই পাঠক কিন্তু কখনোই পরিপক্কতা অর্জন করবে না, নাকি? খুব সুন্দর। আপনার এলএজি স্ট্রং এর নাম মনে আছে? আপনি ইংলিশ লিটারেচার মানুষ, তো এলএজি স্ট্রং একটা খুব সুন্দর কথা বলছিলেন যে আমি যখন ট্রেনে গিয়ে কমিক্স পড়ছি, আমার কিছু কাকারা আছেন, বাবার বন্ধুরা আছেন, তারা বলতেন এই তোমার ছেলে তো গোল্লায় যাচ্ছে, কমিক্স পড়ছে, এই বয়সে কমিক্স পড়ে কেউ? তো আমার বাবা একটা ফিনোমেনাল আনসার করেছেন যে দেখো, ও যদি স্টুপিড হয় তো তাকে বলে মানে বলা আর না বলা দুটোই সমান। আমি যদি বলি বাবা তুই কমিক্স পড়িস না, বলা না বলার সমান। আর ও যদি বুদ্ধিমান হয়, তার অটোমেটিক স্পন্টানিয়াসলি সে এই রুচি থেকে আপগ্রেড করবে। আজকে কমিক্স পড়ছে, তারপরে আরও সিরিয়াস জায়গাতে যাবে। সৌদ সম্পর্কে শুনতে চাই আমি, যেটা একটু আগে আপনার থেকে জানছিলাম যে এটা একটা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কাজ করছে একই সঙ্গে, তো একটু যদি আমাদের বলেন। আমাদের কাজগুলোর একটা মেজর ফিলসফি থাকে যে টু প্রুভ ওয়ান ওয়ার্ল্ড, যে এই মানুষে আমরা একটু আগেও কথা বলছিলাম যে আমার কাছে জিওগ্রাফিক দূরত্বটা যেহেতু দূরত্ব নয়, মানুষটা ইম্পর্টেন্ট, এবং মানুষগুলো সব মানুষের মুখের মাঝে একই মমতা, আমরা পেইন্টিং দেখতে শিখেছি, কিন্তু মানুষের মুখের দিকে তাকানো এখনো শিখি। অর্থাৎ এই যে পেইন্টিং, কালচার, পোয়েট্রি, তারপরে মিউজিক, এগুলো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এগুলো যারা জানবে তারা কিন্তু একই গোত্রের মানুষ, একই গোত্রের, কোনো সন্দেহ নেই। তো সুতরাং আমরা ধরুন জগতের প্রাচীন সঙ্গীত নিয়ে কাজ করছি, সেই লিখো বলে 300 ইয়ার্স, খ্রিস্টপূর্ব 300 ইয়ার্স এগো, পৃথিবীর ফার্স্ট ট্রেসড মিউজিক ইন মিউজিক হিস্ট্রি, তাঁর সেই লিখোর মিউজিকের সাথে আমরা রাগ ভীমপালশ্রীর একটা মিল করেছি, এবং মানুষ দেখেছে ওয়াও, মানে এই একটা গ্রিক মিউজিকের সাথে কীরকম আমাদের একদম পিওর সাউথ এশিয়ান ক্লাসিক্যাল মিউজিক গিয়ে মেল্ট করেছে, মার্জ করেছে, মিঙ্গল করেছে। আমি প্রায়শই বলি যে আই ডু নট বিলিভ ইন আদার্স, আমি উইতে বিশ্বাসী, এবং আমার কাছে যখন মনে হয় যে এন্টায়ার ওয়ার্ল্ড ইজ মাই বাউন্ডারি। আপনি তো দীর্ঘদিন পরে বাংলাদেশে এলেন, আপনি লিডসে থাকেন ইংল্যান্ডে, তো কি দেখছেন বাংলাদেশের এই যে সোশিও কালচারাল বিষয়ে? এই প্রশ্নটা কিরকম বদল দেখছেন? একটা আমার বন্ধু কবি সৈয়দ আনোয়ার রেজা, তার একটা সুন্দর অর্গানাইজেশন আছে, এবং এখানে সোনার বাংলা সাহিত্য পরিষদ বলে জাতীয় গ্রন্থাগারে একটা অনুষ্ঠান হলো। গত বছর আমরা এসেছিলাম, আমার নিজের একটা প্রোডাকশন ছিল, সেন্টিনারি সেলিব্রেশন অফ ওয়েস্টল্যান্ড অ্যান্ড নজরুলের বিদ্রোহী। আপনার ইংরেজি সাহিত্যের ছাত্র, ওয়েস্টল্যান্ডটা শেষ হয়েছে শান্তি 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 বলে, নজরুলেরও শেষ হয়েছে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তো এইটা একটা প্রোডাকশন আমরা ব্রিটিশ হাই কমিশনে করেছি, আরও জায়গাতে করেছি। এবার এসে আমার যেটা মনে হয়েছে, এটা সত্যি বই পড়ার প্রতি, এটা আমি সব জায়গাতে বলি যে মানে সিকিং নলেজ সিক করা, তো এটার একমাত্র পথ হলো বই। তো মানসিক শান্তিও বটে, একদম মানসিক শান্তি, দিস ইজ এ রেমেডি ফর ইউর সোল। দাদা, ট্রেডিশনালি আমরা একটা বই দিয়ে আমাদের গেস্টকে অনার করি, এটা স্ট্রাইকিং দ্য শ্যাডোজ, ইটস রিটেন আফটার আওয়ার লিবারেশন ওয়ার, এবং লাকিলি রিটেন বাই মি, অরুণ কুমার বিশ্বাস। আশা করছি বইটি পড়ে অনেক ভালো লাগবে। ওয়াও, লাকিলি, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডান বাম তরজার মধ্য দিয়ে আমরা অর্থনীতি পাঠ শিখছি। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তারাই শুধুমাত্র অর্থনীতির চর্চা করে থাকেন। বাংলা ভাষায় অর্থনীতির পাঠ যেন এখন সেই মান্ধাতার আমলের মধ্যেই সীমাবদ্ধ। ডান বাম তরজার মধ্য দিয়ে আমরা অর্থনীতি পাঠ শিখছি, অথচ আমাদের যে গতানুগতিক গণ্ডির বাইরে গিয়ে অর্থনীতির বিভিন্ন তত্ত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলী খান। তার বইয়ের নাম আজব ও জবর আজব অর্থনীতি। এই বইয়ে আমরা কিন্তু শুধুমাত্র তত্ত্ব নয়, বরং খুব সুস্বাদু বর্ণনার মধ্য দিয়ে জানব অর্থনীতির কিছু মজার তত্ত্ব এবং তথ্য।
আকবর আলী খানের প্রবন্ধ সংকলনের বই আজব ও জবর আজব অর্থনীতি। সচেতন পাঠক মাত্রই আসলে প্রথমেই তার মনে প্রশ্ন জাগবে যে বইটির নাম এমন অদ্ভুত কেন, আজব ও জবর আজব অর্থনীতি। এই বইটির মধ্যে অর্থনীতি যতটা আছে তার থেকে রয়েছে বেশি অনেক অর্থনৈতিক দৃষ্টিকোণ। রাষ্ট্রনীতি, রাজনীতি, কূটনীতি, মনস্তাত্ত্বিক, মানুষের আচরণ, সমস্ত বিষয়ের সঙ্গে অর্থনৈতিক দৃষ্টিকোণের অর্থনীতির একটি সম্পৃক্ততা স্থাপন শুরু হয়ে গিয়েছে। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলা ভাষার পাঠকদের কাছে কিন্তু এই অর্থনীতির বহুমুখী ব্যবহার এখনও ওভাবে উঠে আসেনি। অর্থনীতি এখনও আমাদের এখানে খুব তাত্ত্বিক একটি বিষয়। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তারাই শুধুমাত্র অর্থনীতির চর্চা করে থাকেন। কিন্তু আকবর আলী খান উনি প্রথম লেখক যিনি আসলে অর্থনীতিকে তত্ত্বের গণ্ডির বাইরে সাধারণ মানুষের উঠে এনে ফেলার চেষ্টা করেছেন। আজব ও জবর আজব অর্থনীতি আসলে এটি দুটি ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ করা হয়েছে। বই দুটির নাম হচ্ছে ফ্রিক ইকোনমিক্স এবং সুপার ফ্রিক ইকোনমিক্স। বই দুটি যথাক্রমে 2005 এবং 2009 সালে প্রকাশিত হয় এবং সারা বিশ্বে কিন্তু খুব হইচই ফেলে দেয় বই দুটি, যার মধ্যে আসলে সমাজ জীবনের সমস্যাগুলি উঠে এসেছে। যেমন মিত্রপক্ষের গুলি প্রবন্ধটির কথা বলি। মিত্রপক্ষের গুলি বলতে আসলে কি বোঝায়? মিত্রপক্ষের গুলি শব্দটি বলতে বোঝায় যে হচ্ছে যুদ্ধে যখন নিজ দলের লোকের দ্বারা নিজের লোকেরাই হতাহত হয় সেটিকে বলে মিত্রপক্ষের গুলি। এটা আসলে যুদ্ধের সময় অনেক সময় হয়ে থাকে। যুদ্ধক্ষেত্রে অন্যের গুলিতে নিহত না হয়ে নিজের দলের লোকের দ্বারাই নিহত হচ্ছে। তো অর্থনীতিতে এটি প্রথম ব্যবহার করেন আসলে 2001 সালে একটি বক্তৃতায় অমর্ত্য সেন। তো অমর্ত্য সেন যেটি বোঝাতে চেয়েছিলেন যে অর্থনীতিতে এরকম অনেক সরকারের ডিসিশন, সিদ্ধান্ত এরকম হয়ে থাকে যে ভালো কোনো উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্তটি নেওয়া হলেও সেটির খারাপ প্রভাব পড়ে। দেখা যাচ্ছে যে কোনো দারিদ্র্য নিরসনের জন্য কোনো একটি প্রকল্প গ্রহণ করলো সরকার, সেটি দারিদ্র্য আরও বাড়িয়ে তুললো। এটিকে আসলে অনভিপ্রেত অর্থনীতি বলছেন। এটির যে পরিণাম সেটি এড়ানোর জন্য আকবর আলী খান বলছেন যে অর্থনীতিবিদদের অনেক দক্ষ হতে হবে, ঘটনার যে অদৃশ্য ফলাফল সেটি দেখার চোখ থাকতে হবে, তাহলে এই ঘটনাগুলি থেকে, মিত্রপক্ষের গুলি থেকে আমরা বাঁচতে পারবো। লেখক বলছেন যে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের কারণে বাঙালির নিজস্ব সত্তা কখনো আসলে হারিয়ে ফেলেনি। বাঙালি সবসময়ই হচ্ছে সমস্ত অভিঘাতের মুখেই নিজের বাইরের জ্ঞান, বাইরের বিশ্বায়নের যে ভালো দিক সেটিকে আয়ত্ত করেছেন ঠিকই, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে বাঙালির জন্য অতিরিক্ত ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের কারণে বিশ্বায়ন যে প্রাতিষ্ঠানিক একটি ইনস্টিটিউশনাল কালচার গ্রো আপ করে, সেই জায়গাটায় বাঙালি আসলে প্রাতিষ্ঠানিক হয়ে উঠতে পারছে না এবং সেটি আমরা দেখতে পাই বাংলাদেশেও কিন্তু প্রাতিষ্ঠানিক কালচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে উঠতে পারছে না। এই জায়গাটাই বাঙালির চ্যালেঞ্জ, যেটি আকবর আলী খান মোকাবেলা করার কথা বলেছেন। বুঝতে পারছেন না ঠিক কি বই পড়বেন, যেহেতু কবিদের ডিটেলটা হয়নি। ভাবছেন বই পড়বেন কিন্তু বুঝতে পারছেন না ঠিক কি বই পড়বেন। চলুন জেনে আসি আরো দুটো বইয়ের খবর। তো এটার আসলে লিখতে গেলে আমার যেটা করতে হয়েছে, 2 বছর এটা এডিট হয়েছে। 3জন বিখ্যাত ব্যক্তি এডিট করেছেন। একজন অসীম সাহা, 21 পদক পাওয়া, উনিও প্রায় 6 মাস রেখেছিলেন। সৈকত হাবিব এটা 1 বছর রেখেছিলেন এবং সে বলেছিল কোনো বদ্ধ উন্মাদ ছাড়া, মাতাল ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। যাই হোক, আমি সর্বোপরি চেষ্টা করেছি যতটুকু কী করা যায় আনা যায়। তা আলোচনার মধ্যে আমি যেটা করেছি যে শুধু সেই সব কবিদের জীবন বৃত্তান্ত এবং তাদের কবিতা অনুবাদ করিনি। আমি কিছু ভালো ভালো কবিতা, রবীন্দ্রনাথের কিছু অনুবাদ এখানে অন্তর্ভুক্ত আছে, বিষ্ণুদের
কবি অন্তর্ভুক্ত আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু অন্তর্ভুক্ত আছে। আমি যখন ফরাসি দেশের কবিদের নিয়ে লিখেছি তখন আমি ফরাসি দেশের কবিতা এবং কবিদের নিয়ে কিন্তু একটা আর্টিকেল আছে এখানে। যে যখন আমি লন্ডন নিয়ে বা ইংল্যান্ডকে নিয়ে কাজ করেছি, আমি কিন্তু ইংল্যান্ডের ওই দেশের কবিতা এবং কবিতার ধারাবাহিকতা বর্ণনা আছে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা যেসব দেশকে নিয়ে আলোচনা আছে ওই দেশের কবি এবং কবিতা নিয়ে কিন্তু আমার একটা বড় ধরনের আলোচনা এখানে আছে, এবং এই আলোচনাগুলো প্রায় বেশিরভাগগুলোই পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেহেতু কবিদের ডিটেলটা হয়নি। তো শেষ পর্যন্ত এটা হতে 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 রয়্যাল সাইজের 750 পৃষ্ঠা এসে মলাটবন্দি হলো আর কি। এই বইখানাতে 9টি লেখা আছে। এই 9টি লেখার মধ্যে 7টি হচ্ছে ছোট গল্প আর 2টি হচ্ছে জীবনী। এই জীবনী দুটো হচ্ছে বোম্বের বিখ্যাত অভিনেত্রী সিতারা এবং পারদেবীকে নিয়ে। এই জীবনীগুলোর মধ্যে গল্পের উপাদান আছে, রহস্য আছে, এবং সেই সময়কার চলচ্চিত্র জগতের ইতিহাস সেগুলোকে এখানে বিধৃত করা হয়েছে বলেই এগুলো একটা পৃথক মূল্য আছে বলে গল্প যিনি ইংরেজিতে সংকলন করেছেন, আমি বইটা ইংরেজিতে থেকে অনুবাদ করেছি, এবং সংকলিতা এই দুটো লেখাকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন। আবার ফেলুদা। আপনারা জানেন আমাদের গোয়েন্দা ফেলুদার সাগরেদ কিন্তু দুজন, তার খুড়তুতো ভাই তোপসে এবং বিশিষ্ট রহস্য রোমাঞ্চ গল্প লিখিয়ে লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। আমরা তাদেরকে ত্রিমূর্তি বলতে পারি। তবে আরও একজন রয়েছেন যার সঙ্গে আমাদের গোয়েন্দা ফেলুদা নিয়মিত দেখা করতেন, কথা বলতেন, এবং তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বলুন তো কে? তিনি হলেন সিধু জ্যাঠা, যার পুরো নাম সিদ্ধেশ্বর বোস। তাকে বলা হতো জীবন্ত এনসাইক্লোপিডিয়া। যখন আমাদের ফেলুদা কোনো তথ্য কিংবা তত্ত্বের সন্ধান করতেন, ছুটে যেতেন কালীঘাটে সেই সিধু জ্যাঠার বাড়িতে। এবার আমাদের প্রশ্ন, সিধু জ্যাঠার পুরো নাম কি? অপশন এ সিদ্ধেশ্বর বোস, অপশন বি জনার্দন ঘোষ, এবং অপশন সি শচীন কুমার দাস। সঠিক উত্তরটি পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবিসহ আমাদের ইমেইলের মাধ্যমে। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের পুরস্কার বিজয়ীর নাম। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল ডিটেকটিভ অলোকেশ রয়ের সহযোগীটির নাম কি? সঠিক উত্তর অপশন এ বেচুরাম। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন ঢাকার বকশীবাজার থেকে সাদিয়া পারভেজ। আপনাকে অভিনন্দন। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। তবে আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদের। বিদায় নিচ্ছি আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক। দেখা হচ্ছে আগামী পর্বে। তবে সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।